পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের যে প্রশাসনিক কাঠামো তার একটা গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। সংস্কারের কথাটা 5ই আগস্টের পরে আসেনি। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা বিএনপি সহ বিরোধী দলগুলো আমরা যে যুগপৎ ধারায় যারা আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলনের মধ্যে আমরা ছিলাম, আমরা কিন্তু সংস্কারের কথাটা বলে আসছি অনেক আগে থেকে। অর্থাৎ বাংলাদেশে যেভাবে আপনি ভোট ছাড়া ক্ষমতা, ভোট ছাড়া যেভাবে আপনি যা খুশি করতে পারেন, এরকম একটা নৈরাজ্য, এরকম একটা দখলদারিত্ব দিয়ে যে 21শ শতাব্দীতে কোনো দেশ, কোনো সরকার, কোনো জনপদের মানুষ চলতে পারে না, সেটা অত্যন্ত স্পষ্ট। সুতরাং এখন ছাত্র তরুণরা তারা হয়তো 5ই আগস্টের পরে তারা এটা বলা শুরু করেছেন, কিন্তু আমরা এটা বলছি গত বহু বছর ধরে। মানে একটা গণতান্ত্রিক পরিবর্তন দরকার, একটা উত্তরণ দরকার, একটা গণতান্ত্রিক রূপান্তর বলি, পরিবর্তন বলি, সংস্কার বলি, সেটা দরকার। সংস্কারটা শুরু করতে হবে তো আসলে মাথা থেকে। তার মানে হচ্ছে যে আপনি সেদিক থেকে বলতে পারেন, যদি রাষ্ট্রের কথাটা বলি, আমি প্রথমত মনে করি যে সরকার, বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের যে প্রশাসনিক কাঠামো তার একটা গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। এবং আমাদের এই বর্তমান যে পুলিশ বাহিনী, ধরুন তার এই এমনকি লোগো এবং পোশাক পরিবর্তন থেকে শুরু করে আমাদের যে পুলিশ বাহিনী বলতে পারেন মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে তাদের উপরে। সুতরাং এই প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ সংস্কার যেটা অত্যন্ত জরুরি। বিচার বিভাগের সংস্কার, একটু আগে দেখলাম আপনার অনুষ্ঠানে আজকে প্রধান বিচারপতি বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিচার বিভাগ ছিল গত 1.5 দশক ধরে বিরোধী দলকে দমন নিপীড়নের প্রধান একটা কিন্তু কেন্দ্র ছিল বিচার বিভাগ। তো যে কোনো আধুনিক গণতন্ত্র রাষ্ট্র নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগ তার একটা যৌক্তিক সমন্বয় থাকবে। তার তার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে বিচার বিভাগ তার ভূমিকা পালন করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব কিছুকে নির্বাহী বিভাগের কর্তৃত্বে নিয়ে আসা হয়েছিল। ফলে আমরা দেখতে চাই এমনকি বিচারপতিরা কীভাবে নিয়োগ হবেন, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই ব্যাপারে নানা প্রস্তাবনা আছে। ফলে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সংস্কার যেটা খুবই জরুরি। দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো যাতে সরকারের রাজনৈতিক প্রভাব কর্তৃত্বের বাইরে যে, সরকারের হস্তক্ষেপের বাইরে যে তারা যেন ভূমিকা পালন করতে পারে, আমরা নিশ্চয়ই এই ধরনের সংস্কার দেখতে চাইব। 6টা যে কমিশন হয়েছে, আরও হয়তো 2-3টা কমিশন হওয়াটা খুব জরুরি ছিল। শ্রমজীবী সাধারণ মানুষের তাদের যে নানা দাবি, নানা আকাঙ্ক্ষা, অধিকারের, মুক্তির চাহিদার, এগুলো সংক্রান্ত কমিশন অত্যন্ত জরুরি ছিল। এরকম আরও 2-3টা প্রস্তাব করা যাবে। কমিশন গঠনকে আমরা ইতিবাচকভাবে দেখেছি, এটাকে আমরা স্বাগত জানাতে চাই। কিন্তু 3 মাস সময় কেন লাগবে সেটা আমার কাছে খুব বেশি বোধগম্য না। কারণ যারা দায়িত্বে আছেন 1-1.5 মাসের মধ্যেই সংস্কারের প্রস্তাবগুলো আলাপ আলোচনা করে এটাকে চূড়ান্ত করা সম্ভব। তারপরে তারা একটা উদ্যোগ নিয়েছেন এবং তারপরে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সংবিধানের সংস্কারের একটা গুরুত্বপূর্ণ আলোচনা বেরিয়ে আসছে। কেউ কেউ বলবার চেষ্টা করছেন গোটা সংবিধানকে বদলাতে হবে, সংবিধানকে পাল্টাতে হবে। আমি মনে করি দেশে কোনো বিপ্লব হয়নি। না, আমি মনে করি দেশে কোনো বিপ্লব হয়নি। বিপ্লব হলে আপনি বিদ্যমান সংবিধানের অধীনে সরকার শপথ গ্রহণ করতেন না। বিদ্যমান সংবিধান বা বিদ্যমান রাষ্ট্রপতির কাছে যে আপনি শপথ গ্রহণ করতেন না। আমি বিপ্লব হলে আমি কেবলমাত্র ডিক্রি জারি করে জনসম্মতি নিয়ে আমি অনেকগুলো অর্থনৈতিক, রাজনৈতিক অনেকগুলো ব্যাপার আমি সিদ্ধান্ত গ্রহণ করতাম। এবং আমাদের যে আন্দোলন, যে ম্যান্ডেটটাও ছিল ছাত্রদের 8 দফা, 9 দফা বা আমাদের 1 দফা, আর ইভেন আমাদের যে 31 দফা, সেখানে আমরা বলেছি অনেকগুলো প্রস্তাবনার জায়গা আছে সংবিধানের। এখন এটার জন্য প্রথমত আপনি যখন আপনি এটাকে পুনর্লিখনের কথাটা বলেন, এ ধরনের কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারের নাই। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, নাই। কেন? কারণ এটা তাদের এজেন্ডার মধ্যে না। কারণ এর সঙ্গে গোটা রাজনৈতিক দল যুক্ত, এর সঙ্গে আমি আসছি কথাটা। ফলে আমি যেটা বলেছি যে যদি কোনো ধরুন সংবিধানের কোনো অংশ যদি পুনর্লিখনের দরকার হয়, সংবিধান তো অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র, জাতিসত্তা বিদ্বেষী অনেকগুলো পরস্পর বিরোধী ধারাগুলো আছে।